আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় কতদূর ঢাকা দিল্লির দূরত্ব। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। কেমন আছেন আপনি? ভালো। দীর্ঘদিন পর আপনাকে আমরা পেয়েছি। আপনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, সেটি আমরা জানি। আমরা একটু শুরুতেই পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেহেতু এই বিষয়টি নিয়ে এখন সব যেখানেই আলোচনা হচ্ছে, দুপারে এপারে ওপারে দুখানেই আলোচনা হচ্ছে। কিন্তু আলোচনায় যাবার আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য উল্লেখ করতে চাই। তিনি আবারও বলেছেন যে আমরা হারিনি, আমাদের জোর করে হারানো হয়েছে, এখনও বিরোধী দলনেতা ঠিক হয়নি, ওরা আগে বিধানসভা গঠন করুক। নিজের অবস্থানে অনড় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাফ কথা, আমি গিয়ে পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক, রেকর্ড থাকুক, ওরা আমাকে বরখাস্ত করুক, আমি চাই সেই দিনটি হোক একটি কালো দিন। তিনি বলছেন যে সেই দিনটি হোক একটি কালো দিন। আমরা জানি যে এই এখনই আমরা যখন কথা বলছি যে তার মেয়াদ শেষ হয়ে গেছে, ১২টা ১ মিনিটেই বিধানসভার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন রাষ্ট্রপতি শাসন জারি হবে না কি হবে সেটি আসলে সময়ই বলবে। স্যার, আপনি কিভাবে দেখছেন এই মুহূর্তটি? আমি বেশ সপ্তাহখানেক আগে একটা টিভি টক শোতে এটা আমি ফোরকাস্ট করেছিলাম যে মমতার যে ব্যক্তিত্ব এবং এই যে প্রায় ৯০ লক্ষ অর্থাৎ 9 মিলিয়ন পিপল ওয়্যার কেপ্ট আউট অফ দ্য ভোটার্স লিস্ট, তাদেরকে ভোটার্স লিস্টে রাখা হয়নি, এটা মমতা মেনে নিল কীভাবে? ইলেকশনে যাচ্ছে, তার ধারণা ছিল যে এটা ২৭ লক্ষ ভোটার বোধহয় বাদ পড়েছে। তার এ সত্ত্বেও মমতা ব্যানার্জির কনফিডেন্স ছিল যে সে জিতে যাবে। কিন্তু এটা যে এত মেলোড্রামাটিক হবে আমার মনে হয় বিজেপি নিজেই কল্পনা করে নাই যে এতগুলো সিট তাদের হাতে আসবে। এর ফলে যা ঘটার, যে মমতার যে সহনশীল অ্যাটিটিউড ছিল ভোট গ্রহণের আগ পর্যন্ত, সেটা এখন বাঁধ ভাঙা জোয়ারের মতো ভেঙে পড়েছে। এবং সে তার যে নেচার আমরা জানি, এমন একটা সময় ছিল যে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছিলেন বাজপেয়ীর নেতৃত্বে, এবং বাজপেয়ীর সময় তিনি খুব গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব বহন করেছে। বাজপেয়ী তার উপর একটা বড় রকমের আস্থা রাখত। সেই মমতা আজকে যখন দেখতে পাচ্ছে যে আরেকটা চেহারার বিজেপি এমন একটা ষড়যন্ত্র তত্ত্বের উপর নির্ভর করে তারা ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে, স্পেশালি নর্থে ইলেকশন করছে, আসামে করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে ব্যাপক সংখ্যক মুসলমান ও অন্যান্য নিম্ন জাতির, যেমন ওয়েস্ট বেঙ্গলে মাথুয়া হিন্দুরা, যারা একটা বড় সংখ্যায় মুসলমানদের মতো এবং অন্যান্য মাইনরিটিসদের মতোই তাদের ভোটিং রাইটস কেড়ে নেওয়া হয়েছে। এটা মমতার জন্য একটা এখন অবিশ্বাস্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এবং তিনি যা তার নেচার হচ্ছে যে কখনো তার ইতিহাসে, লম্বা ইতিহাসে তিনি সহজে পরাজয় মেনে নেননি। এবং তার যে ব্যক্তিত্ব, এখানে পশ্চিমবঙ্গের একটা ব্যাপক সংখ্যক নারী ও পুরুষ তারা এখনও বিশ্বাস করে যে দিদির আশ্রয়ে, দিদির অধীনে আমরা নিরাপদ বোধ করি। আর তাছাড়া পশ্চিমবঙ্গের সংস্কৃতি, তার সাহিত্য চর্চা, সমস্ত কিছুই একটা বাঙালিত্ব ছিল। এভাবেও অনেক মানুষ চিন্তা করত। তারাও এখন মমতার কাছ থেকে আশা করে যে এটা রেজিস্ট করবে। মমতার অভিজ্ঞতা রয়েছে মোদিকে উচিত শিক্ষা দেবার। এই তিস্তা চুক্তির ব্যাপারে যেমন কোনো সময় মোদির ধারণা মমতা মেনে নেয়নি, তারপর বিভিন্ন সময়ে মোদি যখন পশ্চিমবঙ্গে এসছে, হি ওয়াজ অলওয়েজ, যেটাকে আমরা ইংরেজিতে বলি, স্নাপ করেছে মমতা। এত কিছু একটা ব্যাকগ্রাউন্ডের পর এই যে মমতার কথা, যে দেখা যাক কে হয় বিজেপির পার্লামেন্টারি লিডার, অর্থাৎ শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হয়, তাহলে মমতা শুধু পার্লামেন্ট না, পার্লামেন্টের বাইরে পশ্চিমবঙ্গের দৈনিক জীবনে অতিষ্ঠ করে তোলার মতো তার সমর্থক গোষ্ঠী রয়েছে।
এখন যেটা ঘটতে পারে সেটা আমার মনে হয় যে মমতা হয়তো ভবিষ্যতে, আমি মনে করি না যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা আবার ফিরে আসার কোনো সিরিয়াস ইচ্ছা রয়েছে। সে এখন সত্যিকার অর্থে বলতে গেলে কি, পশ্চিমবঙ্গে এমন এমন অর্থনৈতিক বাস্তবতা এখন দেখা দিয়েছে যেখানে পশ্চিমের সেন্টার দিল্লির সহযোগিতা, তার নিজের লোক, দিল্লির লোক যদি কলকাতায় না থাকে তাহলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উত্থান ঘটা একেবারেই অসম্ভব মমতার জন্য। এই কারণে আমার মনে হয় মমতা আগামী 2 বছর এই পশ্চিমবঙ্গে সে এমন চেষ্টা করবে যেন শুভেন্দু কোনো সময় শান্তিতে সরকার চালাতে না পারে, এবং তার আলটিমেট চেষ্টা হবে যে আবার রি-ইলেকশন হোক বা প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির শাসন স্থায়িত্ব অর্জন করুক। কিন্তু আসলে মমতার মেইন গোলটা হচ্ছে কেন্দ্রে ফিরে যাওয়া। আমি মনে করি যে গতবার তার যে প্রচেষ্টা, বিভিন্ন অঙ্গরাজ্যে আপনার যে অ্যান্টি বিজেপি ফিলিং যে রয়েছে, যেমন সাউথে, তারপরে এই যে পাঞ্জাবে এবং আরও উত্তর পূর্বের 2-1টা অঙ্গরাজ্যে, যেমন এই যে মণিপুর, অরুণাচল, নাগাল্যান্ড, এইসব জায়গায় অ্যান্টি বিজেপি ফিলিং কিন্তু ডরমেন্ট হয়ে আছে। এবং মমতা খুবই ভালো অর্গানাইজার। আমি তো মনে করি যে রাহুল গান্ধীও এখন একটা ইলেকশন করার মতো, কংগ্রেসের নেতৃত্বে যাওয়ার মতো ব্যক্তিত্ব অর্জন করেছে আমার ধারণা। সেটাকেই আমার মনে হয় মমতা আরও, কিন্তু তার যে বয়স 70 পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তার কোনো সিরিয়াস হেলথ প্রবলেম নাই, কিন্তু এর পরেও আমার ধারণা যে মমতা মোদিকে রিভেঞ্জ নেবেই। শুভেন্দু অত গুরুত্বপূর্ণ না, কিন্তু মোদি আলটিমেটলি, মমতা বলেছেও একটা সাংবাদিক সম্মেলনে যে আমি দেখব যে মোদি কিভাবে ইয়ে করে, এবং সেন্টারে যে আমার মনে হয় শি উইল প্লে বিগ রোল। উত্তরপ্রদেশে ওই আমাদের মুলায়ম সিং যাদবের পুত্র, এই যে পার্টি সমাজবাদী দল, এদের উত্থান ঘটাবে, এবং পাঞ্জাবে আকালি দল সহ অন্যান্য দলগুলোর মমতা র্যালিং পয়েন্ট হিসাবে কাজ করতে পারে। সেটি আমরা সামনে হয়তো দেখতে পাবো, সেই বিষয়গুলো আপনি যেরকম বলছিলেন স্যার। আমরা তো আসলে দেখছিলাম যে এই বিষয়গুলো, যে অভিযোগগুলো আছে সেগুলো বারবারই বলা হচ্ছে যে ভোটার যে আছে, তারপরে মুসলিমদের বিষয়গুলো আছে, অনুপ্রবেশ ভোটার, এই বিষয়গুলো বাংলাদেশ কার্ড একটি বড় ইস্যু বিজেপি করছে। এর পাশাপাশি আরেকটি জিনিস কি স্যার, মানে দক্ষিণপন্থীদের উত্থান যেটি বলা হচ্ছে, আপনি কি সেরকম কিছু দেখছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি? ঠিক দক্ষিণপন্থী বলতে কি আপনি হিন্দুত্ববাদীদের উত্থানকে মিন করছেন? হ্যাঁ, এটা একটা বড় ধরনের হুমকি। দেখেন, পশ্চিমবাংলার ইতিহাস যদি আমরা দেখি, যে বাঙালি চিন্তাধারা অলওয়েজ ইন অ্যাডভান্স, যে ক্রিয়েটিভ লিবারেলিজম, সেইখান থেকে এখন একটা ভয়াবহ সম্ভাবনা দেখা দিয়েছে যে পশ্চিমবঙ্গে যদি দক্ষিণপন্থীদের উত্থান ঘটে, এবং তারপর যদি এই শুভেন্দুর যে একক আন্দোলন ছিল হিন্দুত্ববাদীকে ব্যবহার করা, হিন্দু আইডেন্টিটি আনা, সেটাকে যদি আরও বেশি ইয়ে করে, যেমন কালকে রাত্রে যে ঘটনা ঘটে গেল, খুনের ঘটনা, আমার ধারণা ছিল যে শুভেন্দু হয়তো অনেকটা মডারেশনের দিকে যাওয়ার প্রচেষ্টা নেবে, কেন্দ্রই তাকে এনকারেজ করবে যে এই ধর্মীয় এক্সট্রিমিজম থেকে সরে এসে এখন তুমি পলিটিক্স অফ মডারেশনে যাও। কিন্তু শুভেন্দু পশ্চিমবঙ্গের রাজনীতিকে এমন অবস্থায় নিয়ে গিয়েছে এবং এমন কমিউনাল লাইন্স সে ড্র করেছে যে কালকে রাতের ঘটনার পরে আবার হয়তো শুভেন্দু বিগড়ে যাবে, আবার সে এই ধরনের রিলিজিয়াস এক্সট্রিমিজমকে প্রশ্রয় দেবে। এখন কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কি আছে? আমরা পশ্চিমবঙ্গের ইতিহাসে কিন্তু এই ধরনের যে উগ্র দক্ষিণপন্থীদের প্রাধান্য দেখিনি আমরা। হ্যাঁ, দক্ষিণপন্থীদের প্রাধান্য ঘটেছে, কিন্তু সেটা ছিল ক্রিয়েটিভ। যেমন এই যে জীবনানন্দ দাস, এই যে বিবেকানন্দ থেকে নিয়ে আরও অন্যান্য যেসব সাধু গবেষকরা ছিল, তারা কিন্তু সবসময় পশ্চিমবঙ্গে উদারতার বাণী ছড়িয়েছে। কিন্তু এইবার প্রথমবারের মতো আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে ধর্মীয় চেতনাকে হিংসাত্মক, একজন তো বলেই বসেছে আমরা মুঘল শাসন থেকে বের হয়ে আসতে চাই, অর্থাৎ বলছে জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, এরা পশ্চিমবঙ্গে প্রাধান্য বিস্তার করেছিল এতদিন মমতার সময়ে,
সেই মোগল শাসনের সাথে তুলনা করতেছে এবং বলছে যে আমরা হিন্দু শাসনে আবার ফিরে আসতে চাই। এখন তার পরিণতি কোন দিকে যেতে পারে? যদি এক্সট্রিমের কথা চিন্তা করি, তাহলে কি কোনো নীরব সমর্থন দেবে পশ্চিমবঙ্গের মেজরিটি লোকেরা, হিন্দুরা, যে এই যে ৯০ লক্ষ এদেরকে বাংলাদেশি উদ্বাস্তু বলে ডিফাইন করার চেষ্টা করা? এটাই হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের একটা বড় ভয়, যে তাদের দেশে যা ঘটে ঘটুক, দক্ষিণপন্থীরা যদি সেখানে ডমিনেট করে করুক, কিন্তু তারা যেন বাংলাদেশে কে ডিস্টার্ব না করে। মমতা নিজেও অনেকবার বলেছে, আমরা শুনেছি যে বাংলা ভাষাভাষী হলেই সে শুধু বাংলাদেশি হবে কেন, তাকে বাংলাদেশে পাঠানো হবে কেন, সে বিষয় নিয়ে তিনি বেশ কয়েকবার কথা বলেছেন। আমরা দেখেছি নির্বাচনের আগে। এক্স্যাক্টলি, এদিক থেকেই মমতা কিন্তু বাংলাদেশের প্রকৃত একটা বন্ধু ছিল। মমতাকে হারায় আমাদের সবচেয়ে বড় লস হচ্ছে যে এই যে আসামের যে উগ্রবাদী নেতা, এরকম উগ্রবাদী মুখ্যমন্ত্রী আসামে আর কখনো আগে আসেনি। এবং সে যদি অহোম বা আসাম গণপরিষদের সমর্থন পেতে থাকে ভবিষ্যতে, তাহলে মমতাবিহীন পশ্চিমবঙ্গ এবং এই শুভেন্দু অধিকারীর অধীনে থাকা পশ্চিমবঙ্গ তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দেবে। এবং আসাম থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের এই জয়ের কারণে আসামের উগ্রবাদীরা আরও বেশি তাদের উদ্দেশ্য সাধিত করতে পারে। অলরেডি হাজার হাজার বস্তুবিহীন মুসলমানরা পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় থাকছে। অনেক মধ্যবিত্ত মুসলিম যারা এই যে ইয়েতে থাকতো, বেশিরভাগই আপনার এই অঞ্চলটা যেটাকে বলে এই শ্রীমঙ্গলের আমাদের ওই একেবারে অ্যাডজাসেন্ট করিমগঞ্জের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শ্রীধাম। এবং এই করিমগঞ্জে বেশ ব্যাপকভাবে মুসলিম মধ্যবিত্ত একটা ডমিনেটিং রোল প্লে করে বাংলা ভাষার পক্ষে এবং মুসলমান ঐতিহ্য আসামে বজায় রাখার ক্ষেত্রে। এদেরকে ধ্বংস করার একটা প্রচেষ্টা শুরু হয়ে গেছে এবং এটা আরও বেশি স্থায়িত্ব পাবে। এটা আমার মনে হয় শুভেন্দু এবং পশ্চিমবঙ্গে কিন্তু সবচেয়ে ভীতিকর ব্যক্তিত্ব হচ্ছে বিজেপির যে চেয়ারম্যান, একজন মুখার্জি, সৌগত মুখার্জি না সুব্রত। এই ভদ্রলোক, আগে আমরা তাকে এত প্রমিনেন্টলি দেখিনি। বিজেপির চেয়ার হিসাবে রয়েছে 3 জন ক্যান্ডিডেটস বলা হয় যে চিফ মিনিস্টারের পোস্টের জন্য। একজন হচ্ছে শুভেন্দু অধিকারী, সে সবচেয়ে উপরে। তারপর হয়েছে দিলীপ ঘোষ, যিনি আগে বিজেপির কার্যকর সেক্রেটারি ছিলেন। আর তারপর হচ্ছে এই ব্যক্তি যিনি চেয়ার, তিনি হয়তো হবেন না শেষ পর্যন্ত, কিন্তু তার যে থিওরিটিক্যাল পারসেপশন, তিনি সেই 47-এর বিভাজনকে প্রত্যাখ্যান করেন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সরাসরি বক্তৃতায় তিনি বলেন এবং অত্যন্ত ঠান্ডা মাথায় তার ইতিহাস চর্চায় দেখা যায় যে কিভাবে ওই যে বিজেপির ফাউন্ডিং লিডার যিনি ছিলেন, বিজেপির ফাউন্ডিং শ্যামাপ্রসাদ মুখার্জিকে তিনি দেখেন তাদের পিতৃতুল্য হিসাবে মানুষ, যে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন আজ সত্যি হবে বঙ্গে। শ্যামাপ্রসাদ মুখার্জি ওই সময় 47-এ, আমি আমার বাবার কাছে শুনেছি যে নোয়াখালীর হাই স্কুলে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। সেখানে বক্তৃতায় ছাত্রদের বলছে যে এই মরুভূমির দেশ, খেজুরের দেশ, যদি ইসলামপন্থীদের, ইসলামিকরা এখানে থাকতে হয়, মুসলমান দেশ বানাতে হয়, এখানে হবে না, আপনারা ওই খেজুরের দেশে চলে যান, সেইখানে হবে। আমার বাবা আমাকে নিজেই বলতো যে আমার স্কুল জীবনে আমি এই শ্যামাপ্রসাদ মুখার্জির মুখে এরকম কথাও শুনছি। তারপরে আমরা জানি যে একটা সময় ছিল যখন এই অঞ্চলে মুসলমানরা গ্রামের স্কুলে পড়লে হিন্দু শিক্ষক অত্যন্ত শ্রদ্ধা পেত, কিন্তু পানি পান করার সময় সবাই একটা গ্লাস, টিনের গ্লাসে হিন্দুরা খাইতো, আর তুমি মুসলমান হলে তোমাকে এভাবে অঞ্জলি পেতে এইভাবে পানি খেতে হতো। মানে অ্যাপার্থাইড যে কত বাস্তব ছিল প্রাক্তন পূর্ব বাংলায় এবং এইসব এই নোয়াখালী সহ অন্যান্য যেখানে গান্ধীকে যেতে হয়েছে। এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে পূজা করে বর্তমান বিজেপির এই যে প্রধান, এবং তারা মনে করে যে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন আমরা সার্থক করব। অর্থাৎ বিজেপি পশ্চিমবাংলায় এই বিজেপি প্রধানের লং টার্ম ভিউ হচ্ছে যে
বাংলাদেশ আলাদা একটা সত্তা হিসাবে থাকবে না, হিন্দুত্ববাদের অধীনে শেষ পর্যন্ত বাংলাদেশকে আনতেই হবে। এই ধরনের তারা কি বাংলাদেশকে নিতে চায় এরকম একটি তাদের তারা বাংলাদেশকে এমন একটা কালচারাল লেভেলে নিয়ে যাবে যেখানে বাংলাদেশে হিন্দুত্ববাদী চিন্তাধারাই ডমিনেট করবে এবং এখানে ভারতীয় সামরিক শক্তির যে উপস্থিতি থাকবে এবং পশ্চিম বাংলায় বিজেপির যে কালচারাল রেভলিউশন তারা এখন ঘটাবে পশ্চিম বাংলায়, গেরুয়া বাহিনী গেরুয়া কালচার, সেই গেরুয়া কালচারের বিস্তৃতি বাংলাদেশে আমরা কিন্তু তার নিদর্শন অলরেডি হাসিনার সময় দেখেছি। আপনার এই যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো, হিন্দু অর্গানাইজেশন আমরা দেখেছি আমাদের বর্ডার এলাকায় তারা বেশ কিছু ক্যাম্প করেছে নতুন করে। হ্যাঁ, করছে তো, পশ্চিম উত্তরে করছে এবং তাদের একেবারে অ্যাম্বিশন হচ্ছে যে তাদের যে খুব গুরুত্বপূর্ণ রিটায়ার্ড যেসব জেনারেলস যারা লেফটেন্যান্ট জেনারেল ছিল গত 3-4 বছরে যারা রিটায়ার করেছে, তাদের অনেকেই এখন বিভিন্ন টেলিভিশন এডুকেশনাল প্রোগ্রামে আসে এবং আমি এগুলো খুব কেয়ারফুলি ফলো করি এবং এখন তাদের কোনো দ্বিধা নাই, তারা যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করে যে বাংলাদেশকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, বাংলাদেশ কোনোভাবেই এমন কোনো শাসক গোষ্ঠীর হাতে যাবে না যারা চীনের সাথে সম্পর্ক করে বা পাকিস্তানের সাথে সম্পর্ক করে বা পশ্চিমা বিশ্বের সাথে এমন কোনো ঘনিষ্ঠতা করে যা ভারতের জাতীয় স্বার্থের বিপক্ষে যেতে পারে। এইসব ব্যাপারে ভারতীয় রিটায়ার্ড জেনারেলসরা অত্যন্ত ওপেন এবং কনফিডেন্ট এবং সেই দিক থেকে তারা একটা যে সোভারেন রাষ্ট্র বাংলাদেশ, এটা 7ম বৃহৎ জনগোষ্ঠী এবং একসময় পাকিস্তানের চেয়েও আমাদের পপুলেশন বেশি ছিল, রাশিয়ার পপুলেশনের কাছাকাছি। এটা এইভাবে তারা এখন বাংলাদেশকে ভাবতেই পারে না। তাদের এইসব রিটায়ার্ড জেনারেলসরা তাদের টক শোতে তারা বলে যে আমাদের জন্য আইডিয়াল হবে বাংলাদেশের উত্তরে 40 মাইল, রংপুরের 40 মাইল পর্যন্ত ওই জায়গাটা আমাদের ভারতীয় নিয়ন্ত্রণে নিয়ে শিলিগুড়ি করিডোরকে আরও এক্সপ্যান্ড করতে হবে। কারণ শিলিগুড়ি করিডোরকে তারা আর্গিউ করে যে এটা অত্যন্ত নাজুক এবং তাদের যৌক্তিক পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে মাত্র 130 কিলোমিটার উত্তরে ডোকলাম, যেটা চীনের নিয়ন্ত্রণে রয়েছে, ডোকলাম বলে মাউন্টেনের চারপাশে একটা প্ল্যাটো মালভূমি, এই ডোকলামে চীন ব্যাপক সামরিক প্রতিষ্ঠান গড়ে তুলছে, তাদের সাজোয়া বাহিনীও এখন ডোকলামে চলে আসছে এবং ভারতের প্রচণ্ড আপত্তি যে এই ডোকলাম থেকে স্প্রিং বোর্ড হিসাবে ব্যবহার করা, যেটাকে আমরা জিও স্ট্র্যাটেজিক ভাষায় বলি লঞ্চ অ্যাজ এ স্প্রিং বোর্ড টু এই শিলিগুড়ি চুম্বি ভ্যালি বলে ওই জায়গাটাকে, একটা ড্যাগারের মতো অঞ্চল। হ্যাঁ, চুম্বি ভ্যালি এসে একদম দক্ষিণে এই শিলিগুড়ি করিডোরের কাছে এসে শেষ হয়, চারদিকে ব্যাপক জঙ্গল ও পাহাড়, সেটাই ভারতকে প্রোটেকশন দিচ্ছে। কিন্তু একদিকে সিকিম, আরেকদিকে এই পাশে নেপাল আর ভুটান, এর মাঝামাঝি এই অঞ্চলটা ভারত মনে করে যে চীন ব্যাপক প্রযুক্তিগত শক্তি অর্জন করবে ভবিষ্যতে, ওইখান থেকে বাংলাদেশে লালমনিরহাটে তারা এসে তাদের সংযোগ, লালমনিরহাট, রংপুর, লালমনিরহাট, এগুলো কি তারা দখল করার স্বপ্ন দেখে? লালমনিরহাট তো চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরাই দেখেন, আমি মনে করি যে আমাদের সরকারের মাথায় অন্তত ইউনূস সাহেবের পরে এবং এই সরকারের সময়ও এটা হয়েছে যে লালমনিরহাটকে ডেভেলপ করা হচ্ছে আমাদের একটা চূড়ান্ত ওয়াল হিসাবে। ভারত কিছুতেই অ্যালাউ করবে না, তারা বলছে, তাদের এক রিটায়ার্ড বাঙালি জেনারেল বলছে যে তাদের যেসব প্লেন রয়েছে পাশেই হাসিমারা বেস, যেটা একেবারে মাত্র 70 কিলোমিটার দূরে, হাসিমারা বেসে পশ্চিমবাংলায়, সেখানে তাদের এই লেটেস্ট যেসব প্লেন রাফেল স্কোয়াড্রন কিন্তু এখানে রয়েছে, ওই পশ্চিমে ছিল, আর রাফায়েলের স্কোয়াড্রন এখানে রয়েছে। SS-400 মিসাইলস রাশিয়া থেকে কিনেছে, হাসিমারা বেসে রয়েছে এবং অত্যন্ত উন্নত মানের ভারতীয় মিসাইল তারা নিজেরা প্রডিউস করে, সেগুলো প্রায় 300-400 মিসাইলস হাসিমারা বেস একদম বাংলাদেশের কাছে। এবং মূলত এর উদ্দেশ্য হচ্ছে চাইনিজ কোনো অ্যাম্বিশন যদি থাকে দক্ষিণে নেমে আসার, সেটাকে প্রতিহত করা, যেটাকে আমরা সামরিক ভাষায় বলি ডেটারেন্স, হ্যাঁ, নিবারক হিসাবে। এখন কথা হচ্ছে ভারত যদি এই নিবারককে বলে যে চীনের
কে প্রতিহত করা ভবিষ্যতে আমরা করছি। এমনিতেই শিলিগুড়িতে তাদের ক্যান্টনমেন্ট রয়েছে, বিশাল ক্যান্টনমেন্ট, এবং তারা অলরেডি জি স্যার। 2টা ব্রিগেড মুভ করেছে রংপুরের ওই দিকে। এবং এইসব জেনারেলসরা বলে বাংলাদেশে রংপুরে হিন্দু পপুলেশন বাংলাদেশের, তাদেরকে এখানে এসে বসবাস করতে এনকারেজ করতে হবে, কেননা এরা যদি এখানে বেশি সংখ্যায় থাকে তাহলে রংপুরের উপরে আমাদের একটা ক্লেইম আসবে অন্তত 40 কিলোমিটার রংপুরের উপর দিক থেকে, তাহলে শিলিগুড়ি করিডোর আরও ওয়াইড হবে এবং ভারতের উত্তর পূর্বে যাওয়ার প্রসপেক্ট, নিরাপত্তা সব বৃদ্ধি পাবে। কাজেই এই রংপুরের এই অঞ্চলটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই আমরা মনে করি যে আজকে এই যে বিজেপি ক্ষমতায়, শুভেন্দু আসছে ক্ষমতায়, সে উত্তরবঙ্গকে খুশি করার জন্য বাংলাদেশের উপর কোনো সামরিক হস্তক্ষেপ করার লোভ সামলাতে পারবে মনে হয় না। কারণ ভারত এখন আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু অনেকটা আইসোলেটেড। ভারতকে বলা হয়, একজন পশ্চিমা জার্নালিস্ট খুব ইন্টারেস্টিং কমেন্ট করছে, বলছে যেখানে পাকিস্তান একটা টেররিস্ট স্টেটের ইমেজ থেকে বের হয়ে এসে তারা বিশ্ব রাজনীতির চূড়ান্ত পর্যায়ে তারা ডিপ্লোম্যাটিক রোল প্লে করছে এবং আমেরিকাকে অনেক দিক থেকে চাপ দিচ্ছে ইরানের সাথে কম্প্রোমাইজ করতে, সেখানে পাকিস্তানের গুরুত্ব বিশ্ব রাজনীতিতে এতখানি বৃদ্ধি পাচ্ছে, সেখানে ভারত কী করছে? ভারত সাউথ এশিয়ার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কান্ট্রি হয়ে তারা মাত্র একটা বিষয়ে অবসেসড হয়ে আছে, সেটা হলো বাংলাদেশ। 90% ইন্ডিয়ান প্রোপাগ্যান্ডা চলে বাংলাদেশের এই রেজিমের বিপক্ষে। তাদের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে হাসিনা টাইপের একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করা। কাজে ইন্টারন্যাশনাল জার্নালিজমও কিন্তু ভারতকে খুব একটা ভালো চোখে দেখে না, যে ভারত বাংলাদেশকে নিয়ে যে অবসেসড হচ্ছে সেই উদ্দেশ্য তাদের কখনো অর্জন করতে পারবে না। কাজেই ভারতের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। এবং এই প্রেক্ষাপটেই আমাদের এটা দেখতে হবে যে ভারত এই বিজেপির উত্থানের মাধ্যমে যে ইন্ডিয়াতে যে কালচারাল রেভলিউশন একটা সৃষ্টি করছে, এটা বিশ্ব স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিকর। আপনি হয়তো জানেন নিশ্চয়ই যে তারা গোমূত্র এখন ড্রিঙ্ক হিসাবেই শুধু বিক্রি করে না, কয়েকটা উত্তরপ্রদেশে বা পাঞ্জাবের কয়েকটা মন্দিরে প্রবেশ করতে হলে আপনাকে ওটা পান করতে হবে। পান না করলে আপনি পবিত্রতা অর্জন করবেন না। এটা যদি একটা সিরিয়াসলি ধর্মীয় বিশ্বাস হয়, এবং তাহলে তো এটা আপনার বিভিন্ন যে এগ্রিকালচারাল প্রোডাক্টস, তারপর তাদের যে সার্ভিস সেক্টর, যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে প্রচুর আপনার কনজিউমার প্রোডাক্টস এক্সপোর্ট করে, ভারতীয়রা ক্রয় করে, বাংলাদেশও অনেক কিছু ভারতীয় প্রোডাক্টস ক্রয় করে। এখন অনেকেই মনে করছে যে এগুলো স্বাস্থ্য ঝুঁকি। আমেরিকার এক রিসার্চ ইনস্টিটিউটে তারা এই বের করেছে যে গোবর মিশ্রিত খাদ্য, মশালা সেগুলো ব্যবহার করে অসুস্থ হয়ে গিয়েছে অনেক মানুষ। এবং এটাই হচ্ছে আমাদের একটা বড় ভয়। ধরেন ভারতে যদি এখন পশ্চিমবঙ্গে একটা সাংস্কৃতিক বিপ্লব এমনভাবে ঘটে, আর পশ্চিমবঙ্গের থেকে যদি এই আমাদের রংপুর অঞ্চলে এবং এই যে ফেনী, যেটাকে তারা বলে বাংলাদেশের চিকেন স্নেক, ফেনীতে কিন্তু আপনার ঠিক বঙ্গোপসাগর থেকে ত্রিপুরাতে রিচ করার শর্টেস্ট পয়েন্ট মাত্র 21 কিলোমিটার যদি ভারত দখল করতে পারে, সেই জায়গায় কিন্তু তাদের অর্থনৈতিক জোন করেছিল। এখন ফরচুনেটলি বাংলাদেশ সরকার ভারতকে সেখান থেকে সরে যেতে নোটিশ দিয়েছে, এবং সেখানে বাংলাদেশের একটা বিশাল অস্ত্র প্রডিউস করার বিশাল শিল্প এলাকা সেখানে তৈরি করবে। আর নর্থ বেঙ্গলে তো আমার মনে হয় এই যে লালমনিরহাটকে যদি আমরা এখন ডেভেলপ করি, এবং চীনের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রয়োজন হচ্ছে এই যে বিজেপি সরকার যেভাবে এখন বাংলাদেশের দিকে তাকাচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত কিন্তু আস্তে আস্তে আইসোলেটেড হয়ে যাচ্ছে। এই আইসোলেশন থেকে বের হতে সাধারণত বৃহৎ শক্তিরা কি করে, তারা পার্শ্ববর্তী কোনো দুর্বল ক্ষেত্রে এমনভাবে অ্যাডভেঞ্চারিজম করে যে তারা তাদের ইন্টারন্যাশনাল ইমেজ যেন আবার ফেরত পায়। ভারতের জন্য এটা নিশ্চিতভাবে বলা যায় যে তারা বাংলাদেশকেই টার্গেট করে রেখেছে। উইক বাংলাদেশ, যখন ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে, তখন মোদি
আভ্যন্তরীণ সমর্থন, অভ্যন্তরীণ সাপোর্ট অর্জন করার জন্য বাংলাদেশে কোনো না কোনোভাবে অ্যাডভেঞ্চার করতে চাইবে। এটাই হচ্ছে আমাদের একটা সবচেয়ে বড় দুশ্চিন্তা, যে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে দুর্বল। ভারত মানে আমাদের জন্য একটা বড় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াতে পারে। মানে বাংলাদেশ তাদের এখন অন্যতম কার্ড হিসেবে তারা দেখছে আর কি, কার্ড বাংলাদেশ হিসেবে কার্ড। স্যার, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, পর্যায়ে বিরতির পর আবারও ফিরছি। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। স্যার, বিরতিতে যাবার আগে আপনি অনেক বিষয় নিয়ে কথা বলছিলেন, আমরা সেই বিষয়গুলো শুনছিলাম। সম্পর্কের অগ্রগতির ক্ষেত্রে আসলে কি কি করা যেতে পারে এখন এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে? আমরা তো আসলে প্রতিবেশী বদলাতে পারবো না, কিন্তু সম্পর্ককে তো এগিয়ে নিতে হবে। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমিও মনে করি যে আমরা সচেষ্ট হব ভারতের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক, কারণ পাশাপাশি দেশ হওয়াতে অনেক কিছুই বাণিজ্যের ক্ষেত্রে আমাদের এই যে দূর থেকে কেনার চেয়ে কাছে বর্ডার ট্রেড ডেভেলপ করেছে হাসিনার সময়। অনেক নতুন ধারণা চলে এসছে, যেমন এই যে ট্রেন জার্নি, ট্রেন, বাস, পদ্মা সেতুর উপর দিয়ে ভারত দূরত্ব কমেছে, মানে ভৌগোলিক দূরত্ব, যাতায়াতের ক্ষেত্রে দূরত্ব কমেছে, কিন্তু সম্পর্কের দূরত্ব ভারত তার নিজের স্বার্থেই স্বাভাবিক করতে চাওয়া উচিত। বাংলাদেশের নীতি বেশ ভালো, আমরা কিন্তু খোলাখুলি রয়েছি। আমরা ভারতের প্রতি এমন কোনো, এই যে এত ঘটনা ঘটে গেল গত ১.৫ বছরে, ভারত কিভাবে টার্গেট করেছে, বাংলাদেশ কিন্তু প্রচুর ধৈর্যশীল ছিল। ভারতীয়রাও এটা স্বীকার করে। পশ্চিমবঙ্গে যারা রয়েছে সেন্সিবল, যারা মডারেটস, বৃহত্তর পপুলেশনই কিন্তু বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়। তারা এখন রিয়েলাইজ করছে যে বাংলাদেশিদের আগমন ছাড়া পশ্চিমবঙ্গের অর্থনীতি পঙ্গু হয়ে যাচ্ছে দিন দিন। এবং শুভেন্দু অধিকারী এটা বুঝবে না, প্রশ্নই ওঠে না। একটা সময় ছিল শুভেন্দু অধিকারী কিন্তু মমতার প্রতি অত্যন্ত অনুগত ছিল। সেই সম্পর্কটুকু মমতা ধ্বংস করে দিয়েছে তার এই ভাগ্নে, এই যে ভাইপো, কি যেন নাম তার, ভাইপোকে সামনে এনে। এই ভাইপো বাংলাদেশ ভারত, অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সম্পর্কের যে এখন যে অবনতিশীল বাস্তবতা, এর পেছনে সবচেয়ে বড় দায়ী আমি একা না, আপনার পশ্চিমবঙ্গের সিনিয়র টিএমসি লিডার্স, যেমন রবীন্দ্রনাথ ঘোষ উত্তর দিনাজপুরে, মনিরুল ইসলাম নদিয়াতে, তৃণমূলের ফাউন্ডিং লিডার, আরও অনেকে এখন গত ২ দিন থেকে তারা কিন্তু দাবি করছে যে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং তৃণমূলের যে পতন ঘটেছে তার জন্য এককভাবে দায়ী হচ্ছে এই অভিজিৎ মুখার্জি। এবং তার যে গোপন বাস্তবতাগুলো ছিল সেগুলো এখন বের হয়ে আসছে। পশ্চিমবঙ্গের মিডিয়া এটা এক্সপোজ করছে। সে কালীঘাটে তার যে বাড়ি, তার নাম হলো শান্তিনিকেতন, এবং ওই রাস্তা একেবারে বলতে গেলে বিরাট একটা অংশ পুলিশ দখল করে রেখেছে শুভেন্দু ব্যানার্জির যাওয়া আসা সুবিধার্থে। তার বাড়ি থেকে ক্রেন ব্যবহার করে একটা আপনার বড় ধরনের, প্রায় ৭-৮ ফিট বড় ধরনের স্টিলের ইলেকট্রনিক ডিভাইস তার বাড়ি থেকে ক্রেন দিয়ে উঠায় বের করছে। কেন? ওটা খুব এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট। শুভেন্দু ব্যানার্জি এই তার ভাতিজার নিরাপত্তার জন্য, এবং সে কোনো প্রভু কৃতদাস সম্পর্ক, মমতার সিনিয়র লিডার যারা তৃণমূল সৃষ্টির পিছনে দায়ী ছিল তাদেরকে সে তাদেরকে কৃতদাসের মতো ব্যবহার করত। এবং এই কথাগুলো তারা এখন বলছে। এবং এই যে শুভেন্দু অধিকারী আজকে এত বড় ভিলেন হয়ে গেছে, এর জন্য দায়ী হচ্ছে মমতার চরম ভুল। যে শুভেন্দুর যে অবদান ছিল ওই অঞ্চলে, আপনার নন্দীগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের তৃণমূলকে গড়ে তোলা, এটা এত ব্যাপক ছিল যে শুভেন্দু অটোমেটিক্যালি মমতার ডান হাত হিসেবেই থাকার কথা। সেই জায়গায় অভিষেক ব্যানার্জিকে অ্যালাউ করলো। এবং তারপর আপনার এই অভিষেক ব্যানার্জির গত বছরগুলোতে যদি দেখেন, সে আগের মমতার প্রজন্মের নেতৃত্বকে অ্যাবসলিউটলি তাচ্ছিল্য, এবং তার বয়সের যারা রয়েছে অনুগত তাদেরকে সে সামনে তুলে আনছে। সুতরাং এই কারণেই কিন্তু বলা হয় এখন কিন্তু মানে এটা পশ্চিমবঙ্গে বিজেপি সমর্থক শুধু না, মানে মধ্যবিত্ত শ্রেণী,
ব্যাপক অংশ তারা এই মমতার ভাতিজাকে নিয়ে এখন কথা বলে যে এখন যাবে কোথায় সে হাটে রাস্তা দিয়ে তার সবাই তাকে দেখছে। অনেকটা আমাদের এখন যে বিএনপির নব আবিষ্কৃত যে লয়ের এক্সপার্ট, তার পুত্রধন যেভাবে ক্রিকেটের এক্সপার্ট হয়ে গেছে, আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের লোকেরা তাকে পাহারা দিয়ে নিয়ে যায়। সে শুভেন্দুর অবস্থাও এরকম ছিল যে সে পুরাপুরি পুলিশ প্রোটেকশনে থাকতো, আইসোলেটেড হয়ে থাকতো, এবং আজকে এই যে মমতার যে পরিণতি সেই দায়ী। কাজেই বাংলাদেশ পশ্চিমবঙ্গ সম্পর্ক, ভারত সম্পর্ক আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। মোদিও এটা রিয়েলাইজ করে। আমরা যদি দুর্বল হয়ে যাই, আমরা যদি ভারতের কথায় মনে করি যে আমাদের তারেক জিয়া মমতার ওই হাসিনার মতোই আনুগত্যের দিকে যাবে এবং বিএনপির একটা অংশ, এরা মারাত্মকভাবে বিএনপির ইমেজ ডিস্ট্রয় করছে। আমরা জানি কিছুদিন আগে ওই ভদ্রলোক যার কথা আমি ইনডিরেক্টলি মেনশন করলাম, সে এমন একটা কথা বলেছে পার্লামেন্টে যে আজকে বিএনপির একেবারে ইমেজ ধ্বংস হয়ে গেছে। এই যে আপনার কিভাবে ওই জুলাই আন্দোলনকে সে তাচ্ছিল্য করলো, এটার থেকে বিএনপিকে বের হয়ে এসে তারপর একটা পজিশন অফ স্ট্রেংথ, জনগণ জুলাই আন্দোলনকে মেনে নিতে হবে। তারেক জিয়াকে অবশ্যই ভাবতে হবে যে ভারতের প্রতি যেটা খলিল করছে, খলিলকে নিয়ে অনেক ক্রিটিসিজম হয় ফরেন মিনিস্টার, কিন্তু আমি তাকে অনেক বেশি গুরুত্ব দেই এই কারণে যে ভারতের সাথে সে চোখে চোখ রেখে কথা বলতে পারে। এই যে সে চীনে গিয়েছে, গতকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, এবং আমাদের ভারতের সাথে যদি সম্পর্ক উন্নয়ন করতে হয় তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভারতের নিরাপত্তা দৃষ্টিভঙ্গি বাংলাদেশের যে আনুগত্যর উপর নির্ভর করবে, এই ভুল ধারণা থেকে ভারতকে বের হয়ে আসতে হবে। ভারত যদি মনে করে যে বাংলাদেশের সাথে বন্ধুত্বের অর্থ হচ্ছে এই যে ভারত বাংলাদেশকে আস্থায় নেবে তখনই যখন ভারত চীনের সাথে সম্পর্ক হাসিনার পর্যায়ে নিয়ে যাবে, যখন পাকিস্তানের সাথে কোনো সম্পর্কই রাখবে না, এটাকে যদি ইয়ার্ডস্টিক হিসাবে ভারত চিন্তা করে তাহলে ভারতের সাথে কোনো সম্পর্ক রাখাই আমাদের সম্ভব হবে না। কাজেই আমাদের এটা ভারতকে এনকারেজ করতে হলে যথাশীঘ্র আমি মনে করি এই ফরেন মিনিস্টার গিয়েছে, চীনের সাথে আমাদের অত্যন্ত দ্রুত তিস্তা চুক্তি করা উচিত, এবং সেই তিস্তা চুক্তিতে যে শুধু আপনার ওই নদীটি ডেভেলপ করবে তা নয়, গঙ্গার পানি ফ্লো নিয়ন্ত্রণ করবে তা নয়, চীনের ব্যাপক শক্তি রয়েছে ভারতকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর। কেননা ভারতের যে গুরুত্বপূর্ণ নদী ব্রহ্মপুত্র এবং এইদিকে গঙ্গা, দুটোর উপরেই কিন্তু চীনের ব্যাপক প্রভাব রয়েছে, এবং ভারতকে বাধ্য করতে পারে। আজকে ভারত যেমন পাকিস্তানকে বাধ্য করছে ওই যে আপনার সিন্ধু চুক্তি ভায়োলেট করছে, একই প্রথায় চীন। এবং যদি চীনকে আমরা না দিই, আমার এই জন্য ভয় লাগে, আমাদের যে এই যে মন্ত্রী যাকে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যানি, সে বিএনপির অত্যন্ত কি বলে ট্রাস্টেড একজন লেফটেন্যান্ট, কিন্তু তাই বলে ওয়াটার রিসোর্সেস দায়িত্ব একে দেওয়াটা একেবারে আমার মনে হয় বেমানান হয়েছে। কেননা ওয়াটার রিসোর্সেসের দায়িত্ব দেওয়া উচিত ছিল একজন বিশেষজ্ঞকে, পানি বিশেষজ্ঞ, যে বলতে পারবে। কালকে আমি শুনলাম সে তার অফিসে বসে এক সাংবাদিককে বলছে, মহিলা সাংবাদিক বলছে যে আমরা চীনের সাথে কোনো রকম চুক্তি এখন করতে পারবো না, আমাদের আরও অল্টারনেটিভ আছে, জাপান রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, হ্যাঁ চীনের সাথে সহযোগিতা হবে, কিন্তু চুক্তিতে যাওয়ার আমাদের এই ধরনের কথা সে যখন বলে, সে কিন্তু অজ্ঞ, সে জানে না যে চীনের যে বিশাল প্রভাব বলয় জিও স্ট্র্যাটেজিক কারণে ভারতকে পানির বিষয়ে একমাত্র চীন বাধ্য করতে পারে। যেমন পাকিস্তান দেখেন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে অ্যাপিল করছে, ওয়ার্ল্ড ব্যাংক কিছুই করতে পারছে না, কাশ্মীরে সিন্ধুর পানি ভারত ডাইভার্ট করে ফেলছে, অথচ ওয়ার্ল্ড ব্যাংকের কথা ভারত শোনে না। ভারতের দৃষ্টিভঙ্গি এখন আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক বেশি অ্যাডামেন্ট, অ্যারোগেন্স এটা চলে আসছে। কিন্তু আপনি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে সহযোগিতা পাইতে পারেন, জাপানের কাছে সহযোগিতা পাইতে পারেন, কিন্তু চীনের সহযোগিতাটা অনেক আকাশচুম্বী একটা বাস্তবতা রয়েছে, সেটা হচ্ছে জিও স্ট্র্যাটেজিক রিয়ালিটি। চীন
যদি কথা দেয় যে বাংলাদেশের পুরা তিস্তা বেসিন তারা ডেভেলপ করবে, ইরিগেশন শুধু নয়, আপনার আরও বেশি অন্যান্য বিষয়গুলো হাত দেবে, এটা খুবই ইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ। কেননা দক্ষিণ দিক থেকে কিন্তু স্যালিনিটি বাংলাদেশে উত্তরে পুশ করছে। এই যে আপনার স্যালাইন ওয়াটার আমাদের কোস্টাল রিজিয়ন শুধু না, আপনার এটা যদি উত্তর থেকে ধাক্কাটা না থাকে, পানির ধাক্কা, তাহলে এই স্যালিনিটি একেবারে ফরিদপুর পর্যন্ত চলে আসতে পারে। আপনার ভয়াবহ একটা সম্ভাবনা রয়েছে যে খুলনা সহ, সাতক্ষীরা সহ দক্ষিণের ওই অঞ্চলে এই সমস্যাটা আছে, স্যালিনিটি তো এই কারণেই চীন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে যদি এই ধরনের মন্ত্রী আসে যে ফিনান্সিয়াল ইয়েকে বাদ দিয়ে পরিবেশগত ভূরাজনৈতিক অবস্থানে চীনের বাধ্যবাধকতা আমাদের জন্য যে রয়েছে সেটা আর চীন এখন যে তারা যে ধরনের ইন্টারেস্ট দেখাচ্ছে, এটা চীন, অনেকে বলে যে চীন তো, আমরা যদি লোন পেমেন্ট না করতে পারি, চীন হাম্বল টোটার মতো আমাদের পায়রা বন্দর তারা লিজ চাইবে। আমি তো সেখানে এমন কোনো বড় হুমকি দেখি না। চীন যদি আমাদের পায়রা বন্দর লিজ নেয় তাহলে এটা সাপে বর হবে, কারণ পায়রা বন্দর আমাদের পানির লেভেল এত কম যে প্রচুর খরচ করতে হচ্ছে, আমরা কিছুতেই কিন্তু পায়রা বন্দরকে সি ওয়ার্ডই করতে পারছি না। সেইখানে চীন যদি সেইখানে অবস্থান নেয়, আমাদের পায়রা বন্দরে যদি তারা বলে যে এটা ডেভেলপ করা হোক, তাহলে এটা সাপে বর হয়ে হবে আমাদের জন্য। এইসব জিনিসগুলা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম। চীনের যে বাস্তব প্রয়োজনীয়তা, এই তিস্তা ও উত্তরবঙ্গের জন্য চীন ছাড়া আর অন্য কোনো অপশানই কাজে লাগতে পারে না। আপনি স্যার সেক্ষেত্রে কি মনে করেন যে এবার কি তিস্তা চুক্তি হতে পারে এরকম? আমি তো মনে করি এবার না হলেও অন্তত তিস্তা চুক্তির ফাইনাল স্টেজে ইয়েগুলো ওয়ার্কআউট করবে খলিল, এবং আমি আশা করব যে আগামী মাসে সত্যি সত্যি তারেক জিয়া যেন চীন সফরে যায়। যদিও বলা হচ্ছে চীন আর ভারত দুই জায়গা, ঠিক আছে, ভারতের কথা বলুক, ভারতও যদি তারেক জিয়া দিয়েছে তাই যাবে না কেন? ভারতের সাথে আমাদের সুসম্পর্ক আমরা গড়তে চাই, আমরা অবশ্যই, কিন্তু ভারতের সাথে যদি তিস্তা নিয়ে নেগোশিয়েট করতে হয়, আমার কাছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয় যে আমাদের নেগোসিয়েশন সাথে নিয়ে, না, চীনের সাথে তো সম্পর্ক তিস্তা চুক্তি আগে সই করে তারপর আমরা ভারতের সাথে যদি নেগোশিয়েট করি ফ্রম এ পজিশন অফ স্ট্রেংথ। কারণ আমাদের জানতে হবে ভারত কিন্তু আমাদেরকে ব্ল্যাকমেইল করবেই, তারা শর্ত জুড়ে দিবে। প্রথমত তিস্তার পানি ওরা আমাদের দেবে না, মানে এই যখন তিস্তা চুক্তি করার ইয়ে ঠিক হয়ে 2011 সালে যখন মনমোহন সিং আসছিলেন, এখন তো 15 বছর চলে গেছে, ঠেলাঠেলি হয়েছে যে ওরা দিচ্ছে না, রাজ্য দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না। এখন 15 বছর পরে তিস্তার ফ্লো আরো কমে গেছে। ভারত এটা দেখাচ্ছে যে গজলডোবায় নাকি পানি যথেষ্ট হচ্ছে না। ভারত আরো তিস্তার পানি আরো ড্র করবে, এবং সেইখানে আপনার এই যে উত্তরবঙ্গ তাদের শুকিয়ে গেছে একেবারে, হ্যাঁ, গঙ্গার পানিও ওইভাবে ইয়ে করবে। এবং ভারত যদি আমাদের সাথে নেগোশিয়েট করে, তারা পূর্ব শর্ত জুড়ে দেবে যে চীনের সাথে কোনো চুক্তি করতে পারবে না, পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, এখানে পুরা উত্তরবঙ্গের এই অঞ্চলে কোনো বিদেশি শক্তির উপস্থিতি থাকবে। তার মানে ভারত সব কিছু করবে যাতে এই রংপুর অঞ্চলটা কোনো সময় যদি সামরিক নিয়ন্ত্রণে তারা নিতে চায়, সেখানে যেন কোনো পথের কাটা না থাকে। কাজেই ভারতের সাথে তিস্তা আলোচনা মানেই হবে ভারত তার ডিফেন্স রিকোয়ারমেন্ট, জিও স্ট্র্যাটেজিক রিকোয়ারমেন্ট উত্তরবঙ্গে ফুলফিল করার জন্য তিস্তা চুক্তিকে ব্যবহার করবে। এবং আমাদের জাতীয় স্বার্থ হচ্ছে আপনার এই জার্মানি বা এই যে আমাদের অ্যানি মশাই বলেন, না জেনে কথা বলে অনেক কিছু, আমি ওকে চিনি কারণ আমার ছাত্র সমপ্রায় বলতে গেলে, সে আরও অন্যান্য কোনো দায়িত্ব নিতে পারত, হ্যাঁ, যুব মন্ত্রণালয় নিতে পারত, কিন্তু পানি সম্পদ এটা আমাদের ওই যে বুয়েটের কোনো যে ভালো প্রফেসর রয়েছে সেই রকম কাউকে দায়িত্ব দেওয়া উচিত ছিল। কেননা তারাই বুঝবে যে টাকার উপরে যে জিও স্ট্র্যাটেজিক স্বার্থ রয়েছে চীনের সাথে আমাদের এই তিস্তা চুক্তি, তারপরে এই যে দক্ষিণবঙ্গে ফেনী অঞ্চলে ভারতের যে উত্থান, সেটাও আমাদের একটা বড় মাথা ব্যথা এই বিজেপির সময়ে। সুতরাং বাংলাদেশ ভারত সম্পর্ক অবশ্যই উন্নত হবে, কিন্তু অন আওয়ার টার্মস। আমি মনে করি তারেক জিয়া যদি যায় আগামী মাসে, যে ফাইনালি
তিস্তা চুক্তি সই করে, কারণ এটা তো হেড অফ দ্য গভর্নমেন্ট পর্যায়েই হতে কিন্তু হবে। সেটা কি আপনি যে কথা বলছিলেন সেই শর্ত মেনে কি আমাদেরকে এই চুক্তি করতে হবে কি? না না, আমি আশা করব আমাদের কূটনীতিকরা যথেষ্ট সচেতন। আমাদের কূটনীতি হয়তো বাইরে থেকে এইভাবে অত ইয়েকে বলে না, কিন্তু আমি তো জানি যে আমাদের খলিলুর রহমান সাহেবের যে অভিজ্ঞতা রয়েছে, চীন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র সাথে একটা আলাদা চুক্তি করার ফলে খলিলুর রহমানকে চীন প্রায় পার্সোনা নট গ্রাটা অবস্থায় ফেলে দিয়েছিল, কিন্তু তারপর তো সব ঠিক হয়েছে। আবার তো খলিল চীনের যে এখন চীনের সাথে এমন একটা সম্পর্ক আমি আশা করব ফাউন্ডেশন তৈরি করে আসবে যাতে অ্যাবসলিউটলি তারেক জিয়া আমেরিকাকে আমাদের কনফ্রন্ট করতে হবে দরকার হলে, যেভাবে পাকিস্তান করে। এবং পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করাটাও এখন ভারতের যে গোয়েন্দা বাহিনী বাংলাদেশে সামরিক ক্ষেত্রে যে প্রভাব রাখছে, যেমন আমাদের ইন্টেলিজেন্স মেশিনারিগুলোতে তারা যেভাবে ক্ষতি করছে, শোনা যায় যে একটা নিউজ বের হয়েছিল যে এয়ারফোর্সে নাকি একটা গন্ডগোল পাকিয়ে দিচ্ছিল ভারতীয় ইন্টেলিজেন্স, এবং যেখানে তারেক জিয়ার জীবনের হুমকি ছিল, এবং পাকিস্তানের আইএসআই কিন্তু ওয়ার্ন করেছে। এটা কতখানি সত্যি জানি না, কিন্তু আমরা মানে শুনেছি গুঞ্জন, কিন্তু এটা আসলে কতটুকু কিন্তু সত্যি এটা আমরা কিন্তু জানি না। সরকারি পর্যায়ে ডিনাই করে নাই। এটাই ইম্পর্টেন্ট। পাকিস্তানের সাথে চীনের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা হুমকিগুলো কাউন্টার করা, চীনের কাছ থেকে বিমান ক্রয় করা, আমাদের বিমান বাহিনী প্রধান আমার মনে হয় তিনি এমফেসাইজ করা উচিত যে বাস্তবতায় এখনকার যুগে দীর্ঘমেয়াদী আপনার মিত্রতার পথ থেকে সরে আমরা বলি নিরাপত্তা ক্ষেত্রে কোলিশন কালচার, কোলিশন স্বল্প সময়ের জন্য বা বাস্তব হুমকির প্রেক্ষাপটে কোনো নির্দিষ্ট সামরিক মিত্রতায় যাওয়া, এটা হচ্ছে আধুনিক স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্বের প্রবণতা, যেখানে আমরা দেখছি মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন এই যে ইরান সাথে যুদ্ধের পরে তারা নতুন করে চিন্তা করবে যে আমেরিকার অ্যালায়েন্সে থাকবে কি না। কাতার বলেন, সৌদি আরব বলেন, তারা নতুন চিন্তা করছে, চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করার পথে তারা যাচ্ছে। এটা সামরিক বাস্তবতা, হ্যাঁ, কোলিশন কালচার। আমাদেরও এক্স্যাক্টলি এখন এমন একটা সময় আসছে যে আমাদের সামরিক বাহিনীকে প্রধানদেরকে কোনো রাগঢাক রেখে লজ্জা পাওয়া বা ভীতিকর মানসিকতা থাকা উচিত না যে আমরা কোলিশন, একটা নিরাপত্তা সহযোগিতা চীন ও পাকিস্তানের সাথে আমাদের অপরিহার্য। কেননা আমরা যদি আমাদের বিমান বাহিনীকে ডেভেলপ না করি, আমাদের কিন্তু পাইলটসরা পাকিস্তান এয়ারফোর্সের ব্যাকবোন ছিল। আপনি জানেন যে অনেক এম আলম ছিল, তারপর আরও অনেকে ছিল বাঙালি পাইলটসদের যে অর্জন। তারপর আমাদের সেনাবাহিনীর ভালো জেনারেল ওসমানী ছিল, যিনি 65-এর যুদ্ধে পাকিস্তানের ডিএমও, ডিরেক্টর মিলিটারি অপারেশনসের রোল প্লে করছে। মানে পুরা মিলিটারি প্ল্যানিং 65 যুদ্ধে একটা বাঙালির হাতে ছিল। এগুলো কিন্তু আমরা অনেক সময় স্বীকার করি না। জিয়াউর রহমান প্লেইড এ মেজর রোল 1965-এ লাহোরে খেমকারান সেক্টরে। বেঙ্গল রেজিমেন্ট লাহোরকে লিটারেলি বাঁচাইছে, এটা তারা স্বীকার করে। সবচেয়ে বেশি এই যুদ্ধ পদক, ওয়ার মেডেলস পেয়েছে বেঙ্গল রেজিমেন্ট এই 65-এর যুদ্ধের পরে। এবং সত্যিকার অর্থে পাকিস্তান সেনা সামরিক বাহিনী স্বীকার করে নেয় যে বেঙ্গল রেজিমেন্ট হচ্ছে একটা অত্যন্ত দুর্ধর্ষ ভারতের বিপক্ষের শক্তি। কাজেই আমাদের ইনফ্যান্ট্রি পাওয়ার, আমাদের এয়ার পাওয়ার, দুটাকেই যদি আমরা সেই সম্মান না দেই, সেই চূড়ান্ত আপনার অস্ত্রের যে গুণগত উৎকর্ষতার সাথে পরিচিত না করি, আমরা দেখতে চাই যে চীনের বিমান যেন আমরা ক্রয় করি। পাকিস্তানে ট্রেনিংয়ে যাচ্ছে আমাদের বিমান বাহিনীর পাইলটরা, 1 বছর যারা ট্রেনিং করে আসছে তারা এত ভালো করছে যে পাকিস্তান এখন ইন্টারেস্টেড যে বাঙালি পাইলটদেরকে তারা আরও বেশি পরিচিত। সাইবার ওয়ারফেয়ার, এটা হচ্ছে এমন একটা কনসেপ্ট যুদ্ধের যে আপনি সমস্ত কম্পিউটার একেবারে করে দিতে পারেন। হ্যাঁ, সেই সাইবার ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি অর্জন করতে হলে পাকিস্তান আর চীনের সহযোগিতা অপরিহার্য। কাজেই এই যে কোলিশন কালচারের কথা আমি বললাম না, মিত্রতা, আমাদের সরাসরি বলা উচিত এটা কোনো অফেন্সিভ ডক্ট্রিন না। ভারতে এখন বিজেপি ক্ষমতায় আসার ফলে পশ্চিমবঙ্গে আর আসামে যে বাস্তবতা, দুটা মিলে আমাদের কিন্তু মারাত্মক ভয়াবহ পরিণতির দিকে যেতে পারি। ওই দিকে 90 লক্ষ, এই দিকে 90 লক্ষ।
আসামেও কিন্তু প্রায় 90 লক্ষ উদ্বাস্তু রয়েছে, এখানেও 90 লক্ষ। আপনি চিন্তা করেন, ভারত যদি ওই দুই দিক থেকে পুশ করে, মমতা ব্যানার্জি তো এখন আর নাই, কাজেই এই শুভেন্দু এনকারেজ করবে, প্রভোগ করবে। সুতরাং এটাকে ডেটার করতে হলে আমাদেরকে এই যে সামরিক মিত্রতা, এটা আমাদের চিন্তা করতে হবে যে এটা কোনো অফেন্সিভ ইয়ে না। আমাদের দেশে একটা চিন্তা রয়েছে, সংসদের সবাই বলে যে ভাই এইসব চুক্তিতে যায়েন না, সামরিক চুক্তি ভারতের সাথে পারবেন না। এইখানেই ভুল করে। ভারতের সাথে তো আমরা যুদ্ধের জন্য নিরাপত্তা চুক্তি করি না, আমরা শান্তির জন্য করতে চাই, যাতে ভারত ডেটার্ড হয়, ডেটারেন্স, নিবারক। ডেটারেন্সটা কাজ করবে যে ভারত দুইবার চিন্তা করবে, শুভেন্দু চিন্তা করবে, আসামকে বলবে এইসবের যায়ও না। এখন বাংলাদেশের সাথে চীন রয়েছে, পাকিস্তান রয়েছে, পাকিস্তানের সামরিক গোয়েন্দা বাহিনী অত্যন্ত উন্নত মানের, তৎপর। আমি ডেভিলস অ্যাডভোকেট হতে চাই না, কিন্তু বাধ্য হয়ে বলছি যে এই যে ভারতীয় রয়ের যে পেনিট্রেশন ঘটছে, সেটাকে যদি নিউট্রালাইজ করতে হয়, চীন আমাদের সহযোগিতা করবে এবং সেই পথ ক্লিয়ার করবে এই পাকিস্তানের মিসাইল প্রযুক্তি। আমরা পাকিস্তান থেকে ওদের উন্নত মানের মিসাইল ট্রেনিং, আমাদের এখন দেখেন আমলারা যাচ্ছে পাকিস্তানে, 12 জন গিয়েছে, খুবই মেধাবী এডিশনাল সেক্রেটারি র্যাঙ্কের। তারা 3 সপ্তাহ লাহোর এই সিভিল সার্ভিস একাডেমিতে কাটাবে। আই এম শিওর তারা পাকিস্তানের রণতত্ত্ব, স্ট্র্যাটেজিক কনসেপ্টগুলোর সাথে পরিচিত হয়ে আসবে, আরও বেশি যাবে, ভবিষ্যতে যাবে। কেন? পাকিস্তানের সাথে আমাদের কোনো কালচারাল ইয়ে রাখার, আমরা আমাদের বাঙালিত্ব রাখবো নিজেদের মতো। পশ্চিমবঙ্গের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো থাকুক। আমরা সঙ্গীত চর্চা বলেন, শিল্প সাহিত্য সব আমরা আগের চেয়ে আরও উন্নত করতে চাই বাংলার সাথে, পশ্চিম বাংলার সাথে। বিরোধে আমরা কারোর সঙ্গে যেতে চাই না। আমাদের নিবারক হিসাবে, সামরিক নিবারক হিসাবে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে যে এটা মিত্রতা, সামরিক মিত্রতা কোনো অফেন্সিভ ইয়ে না, এটা সেলফ ডিফেন্স। জি, আজকে আমাকে শেষ করতে হচ্ছে স্যার। এখানেই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা অনেক বিষয় নিয়ে জানছিলাম, অনেক পুরাতন কথাগুলো যেটি আসলে ভুলে গিয়েছিলাম সেটি আবার আপনি মনে করিয়ে দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়। সামনের ছুটির দিনগুলো আপনাদের ভালো কাটুক।